আরশি যেন নির্বাক শ্রোতা, শুনল ঠিকই, কিন্তু মন থেকে মেনে নিতে পারল না কিছুতেই। একটা নির্মম সত্যি, এত বাজেভাবে পোড়ালো পুরো পরিবারকে। একজন মা হয়তো এখনও উপরওয়ালার দরবারে কাঁদেন তার মেয়েকে ফিরে পাওয়ার জন্য, আরেকজন বাবা ধুকে ধুকে শেষ হচ্ছেন মিথ্যে বয়ে বেড়াবার কষ্টে। তার মেয়ে তো ফিরে আসবে, এই আশাটুকু নেই। হাঁসফাঁস করে উঠল আরশি। একটু কাঁদতে পারলে বোধহয় বুকটা হালকা হতো ওর। এই যে সবাই এত কষ্ট পেয়েছে, এর জন্য তো আমি দায়ী। আমার জন্য রুষা হারিয়েছে। এই একটা প্রশ্নে যে শেহজাদ একদিন আরশিকে বিদ্ধ করেছিল, সেই একই শেহজাদ আজ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল মেয়েটাকে। শক্ত করে চুমু খেলো চুলে, পিঠে হাত বুলিয়ে দিতে গেলে আরশির ফোপানো শব্দ বাড়ল। অশান্ত হয়ে উঠল প্রফেসর। কিছু বলতে নেওয়ার আগে মেয়েটা শুধালো, তার মানে ওই লোকের বলা কথাগুলো একটা ট্র্যাপ? আরশি মুখ তুলল, ভেজা চোখ দুটো মুছল হাতের পিঠে দিয়ে। আপনি কোথাও যাবেন না আজ। একা যেতে বলেছে মানে আপনার উপর অ্যাটাক করার প্ল্যান করেছে লোকটা। জেনে বুঝে শত্রুর ফাঁদে পা দেওয়ার কোনো দরকার নেই। ওষ্ঠ যুগল পাশে ঠেলে হাসল শেহজাদ। পরপর হুট করে দুহাতে শূন্যে তুলল মেয়েটাকে। কোলে নিয়ে বাথরুম থেকে বের হতে হতে বলল, শত্রুকে হাতে নাতে ধরতে গেলে তো শত্রুর ফাঁদে পা দিতেই হবে। কান্ট হেল্প সুইট হার্ট, আই এম সো ডেসপারেট টু মিট হিম ইন পার্সন। শেহজাদের গলা জাপটে ধরে রইল আরশি। সুতোবিহীন বুকে কপাল ঠেকিয়ে শান্ত করল নিজেকে। বলিষ্ঠ হাত দুটোর ওপর আরশির ছোটোখাটো শরীর। শাওয়ার রুম থেকে বিছানা পর্যন্ত আসতেই থমথমে গলায় মেয়েটা বলে উঠল, কথা যখন শুনবেনই না তখন নামিয়ে দিন আমাকে। আরশির আনন্দ জুড়ে বিষাদের মেঘ, অন্তঃস্থলে অভিযোগের পাল্লা ভারী। শেহজাদের মুখের দিকে তাকাতেও তীব্র অনীহা। বিষয়টা লক্ষ্য করেই ফোঁস করে শ্বাস ঝাড়ল প্রফেসর। লম্বা দেহে দাঁড়িয়ে গেল শটান। নীল চোখ দুটোয় অগাধ ভালোবাসা মিশিয়ে শুধালো, রাগ করেছ? নামিয়ে দিতে বলেছি। অন্যদিকে ফিরে আওড়ালো আরশি। ক্রোধটুকু চেপে রাখতে পারল না আর। কথার ধরনে স্পষ্ট বেরিয়ে এলো তা। অভিমানে নিঃশেষ হলো কৃষ্ণ গহ্বর। নিজেকে আটকে রাখতে না পেরে ফিরে তাকালো সহসা। শেহজাদের চোখে চোখ রেখে বলল, এত করে যখন বারণ করছি যেতে, তবু শুনবেন না? প্রফেসরের শিথিল আদল তাড়াহুড়োবিহীন এগিয়ে এলো আরশির মুখের সামনে। কিন্তু আজ আর ভরকালো না মেয়েটা। যত যাই বলুক, যত যাই বোঝাক, জেনে শুনে একটা মানুষকে বিপদের মুখে ঠেলে দিতে পারবে না সে। আমার ওয়াইফের দিকে নজর দিয়েছে ওই বাস্টারটা। আমার ওয়াইফ, যার গায়ে আমি একটা ফুলের টোকা অবধি সহ্য করব না, তাকে সরে স্পর্ধা দেখিয়েছে ও। হাউ ক্যান আই লেট মি গো সো ইজিলি উইথ আউট হ্যাভিং এ প্রপার ইনভেস্টিগেশন সুইটহার্ট? শেহজাদের কণ্ঠ দৃঢ়, প্রখর তার বলা প্রতিটি শব্দ। অথচ দৃষ্টির সীমানায় আরশির গালের সেই কাটা দাগ গভীর নয়, বরং অস্পষ্ট। খুব কাছ থেকে খেয়াল না করলে বোঝা যায় না। একটু থেমে ঢোক গেল প্রফেসর। টুপ করে চুমু খেল সেখানে। ভেজা ঠোঁটের স্পর্শ পেতেই থমথমে অক্ষি যুগল বন্ধ হলো মেয়েটার। শেহজাদ মুখ তুলতেই চাইল সেও। নিষ্প্রভ কণ্ঠে আওড়ালো, নিজের জীবন বাজি রাখতে কেন এত উঠে পড়ে লেগেছেন? আর কি বললে থামবেন আপনি? কি করলে থামাতে পারবো আপনাকে? মানুষটার অধর পাশে সূক্ষ্ম হাসি ফুটল অমনি। নীল চোখে খেয়ে গেল তীক্ষ্ণ দ্রুততা। কানের পাশে ঝুঁকে এসে বলল, দেন সে ইয়েস অ্যান্ড কিস মি হার্ট সুইট হার্ট, মার্ক মি অ্যাজ ইয়োর্স। আর কতদিন অপেক্ষা করাবে বলো তো তুমি আমায়? আরশি কুণ্ঠায় আরেক দফা সিটিয়ে গেল ওই শক্তপোক্ত বুকটাতে। ঠোঁট টিপে চাইল বিরক্তি চোখে। নিঃশব্দে হাসল শেহজাদ। মেয়েটাকে নামিয়ে দিয়ে হাত বাড়ালো বিছানার উপরে থাকা নিজের ফর্মাল স্যুটের ওপর। ওগুলো নিয়ে ওয়াশরুমের দিকে যেতে গিয়েও ঘাড় ঘোরালো। আজকে তোমার ভার্সিটি যেতে হবে না। ইনফ্যাক্ট পারলে বাসায় থেকো সারাদিন। আমি চেষ্টা করব সন্ধ্যায় তাড়াতাড়ি ফিরে আসার। ওকে? উত্তর দিল না আরশি। থম মেরে চেয়ে রইল কেবল। কারণ বুঝতে পেরে নরম হলো প্রফেসর। আদুরে চোখে তাকালো ওর দিকে। কণ্ঠে নমনীয়তা মিশিয়ে ফের বলে উঠল, ইটস দ্য রিকোয়েস্ট, প্লিজ রেখো। এক বুক হতাশা নিয়ে
ওপর নিচ মাথা নাড়ল আরশি। সে যাই করুক না কেন, বলুক না কেন, এই মানুষকে আটকাতে পারবে না। তবে হাত গুটিয়ে বসেও থাকবে না। জাম্বুবান যদি একা ওই সাইকোটার কাছে যেতে পারে, তাহলে সেও পারবেই। হাসান ভিলার খাবার টেবিল সাজানো। মরিয়ম বেগম ট্রেতে বাটার মাখতে মাখতে চাইলেন পাশে বসে খবরের কাগজ উল্টেপাল্টে দেখা মেহমেদ হাসানের পানে। গলা শ্লেষা দূর করে বললেন, কিছু বলবে? তস্ত্র ইংরেজি পত্রিকাটা কাঁচের টেবিলের ওপর রাখল ভদ্রলোক। স্ত্রীর কাছে ঘেঁষে আওড়ালেন, কি করে বুঝলে? এত বছর সংসার করলাম, আর এতটুকু বুঝবো না? ঠোঁট টিপে লাজুক হাসলেন মেহমেদ। মরিয়ম হাতের কাজটুকু শেষ করে শুধালেন ফের, তারপর বলো, উসখুস উসখুস করছো কেন? ছেলেকে কিছু বলতে হবে? ভদ্রলোক হা করার আগেই বুটে আওয়াজ তুলে সিঁড়ি ভেঙে নেমে আসলো শেহজাদ। পরনে সাদা শার্ট ছাড়া সবটাই কালো। হাতের আরমানির ঘড়িতে সময় দেখে তস্ত্র পা বাড়ালো দরজার দিকে। অমনি পিছু ডাকলেন মরিয়ম, এভাবেই যাবি? কিছু খেয়ে যাবি না? আরশিদ চুপচাপ এসে দাঁড়ালো শাশুড়ির পাশে। ভোঁতা মুখে বিড়বিড় করে বলল, উনি খাবেন না আন্টি? রোজ তো না খেয়েই চলে যান ভার্সিটিতে। তারপর খিদেই যখন সুগার লেভেল শূন্যে নামে, তখন মনে হয় খাওয়ার কথা মনে পড়ে ওনার। এমিলিয়া এলো সবেমাত্র। ঢুলু ঢুলু চোখে কথাগুলো শুনে কপালে ভাঁজ পড়ল ওর। ভাইয়ের তো সুগার ছিল না। শেহজাদ শুনল সবটা। আরশির খোঁচাটুকু হজমও করে নিল হাসি মুখে। পরপর এমিলিয়ার দিকে তাকিয়ে উসুল সমেত খোঁচাটুকু ফেরত দিয়ে বলল, আগে ছিল না, বাট তোর ভাবি এত মিষ্টি, ওর জন্যই মনে হয় আমার সুগার লেভেল আর কন্ট্রোলে নেই। নিজের গোমরামুখ সত্তার বাইরে গিয়ে এমন একটা কথায় থতমত খেল এমি সহ রুমের সবাই। কেসে উঠলেন মেহমেদ। সেটা খেয়াল করে তড়িৎ মাথা নোয়ালো প্রফেসর। ঠোঁট কামড়ে হাসল আনমনে। চোখ মার্বেল বানিয়ে দাঁড়িয়ে আরশি। কুণ্ঠাল লাল রঙে তপ্ত গাল দুটো। সবার সামনে এমন ধরে বেঁধে লজ্জায় ফেলল জাম্বুবানটা ওকে। পরপরই আনত মুখটা তুলল প্রফেসর। আকণ্ঠ লজ্জায় মিশে যাওয়া মেয়েটার পানে তাকিয়ে ছোট করে শুধু বলল, আসছি। ভেবেছিল আরশিও বলবে তেমন কিছু, কিন্তু রাগ করল না মেয়েটা। অগত্যা প্রত্যাখ্যান বুকে নিয়ে বাইরে পা বাড়ালো মানুষটা। শেহজাদ চলে যেতেই মরিয়ম বেগম চাইলেন আরশির দিকে। চিন্তিত স্বরে আওড়ালেন, ও একা চলে গেল যে, তুই যাবি না? শুধু একবার যদি সত্যিটা বলতে পারতো আরশি, কিন্তু বললেই যে আরও দুশ্চিন্তা বাড়বে সবার। শ্বাস ফেলে বলল, শরীরটা ভালো লাগছে না আন্টি, তাই আর যায়নি। পৌড়া গালে হাত রাখলেন ওর। পরম মমতায় বুকে টেনে নিয়ে জিজ্ঞেস করলেন, শরীর কি বেশি খারাপ লাগছে মা? চিন্তার ভাঁজ পড়ল মেহমেদ হাসানের কপালেও। উদ্বিগ্ন স্বরে বললেন, তাহলে আজ বরং আমরাও আর কোথাও না যাই, কি বলো মরিয়ম? আরশি মায়ের শরীরটা একটু ভালো হোক, তারপর না হয়। মেহমেদের কথার মাঝেই উঠে দাঁড়ালো আরশি। মুখে একরাশ উচ্ছ্বাস নিয়ে শুধালো, তোমরা কোথাও যাচ্ছিলে বুঝি? স্মিত হাসলেন মরিয়ম। মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, ওই ভেবেছিলাম আর কি, কিন্তু তোর শরীরটাও হুট করে এত খারাপ করে বসলো যে। ওনাকে থামিয়ে দিল আরশি। আরে কোথায় আর এমন খারাপ হয়েছে শরীর? এই দেখো আমি একদম ফিট। নিজেকে ঘুরিয়ে দেখালো মেয়েটা। কোমরে হাত দিয়ে বলল, আমার জন্য তোমার প্ল্যান ক্যান্সেল করবে? নোপ, কাভি নেহি। এমিলিয়া সহ্য হলো না এসব আদিক্ষেতা। আজকাল খাবার টেবিলে একটু শান্তি পাওয়া যায় না এদের জন্য। চোখ তালুতে তুলে শ্বাস ঝালো বিরক্তির। পরপর উঠে যেতে যেতে বলল, আমার খাওয়া হয়ে গেছে। মেয়ে এলো আরশি। মরিয়ম বেগম আটকালেন ওকে। দাঁড়াও। পরপর বলে উঠলেন, আরশি যেহেতু এত করে বলেছে, তাহলে তো যেতেই হবে, আর তুমিও যাবে আমাদের সাথে। খালার মুখের ওপর কিছু বলতে পারে না আমি। এবারও পারল না। আরশি একটু মন খারাপ হলো বটে। সবাই এত মজা করে ঘুরবে, শুধু সেই থাকতে পারবে না। ঠোঁটের পাশে ফিসলেমিয়ে ফুটে উঠল অমনি, বাড়ি ফাঁকা থাকলে সন্ধ্যায় ওর বের হতেও সুবিধে হবে। জাম্বুবান একা ওই সাইকোটার মোকাবেলা করবে? বললেই হলো নাকি। আয়নের গাড়ি এসে থামল পার্ক এভিনিউ কিন্ডার কেয়ার স্কুলটির সামনে। মিড টাউন ম্যানহাটনের 39 আর 40 স্ট্রিটের মাঝ বরাবর ওরা। সকালের তির্যক কিরণে ঝলমলিয়ে উঠেছে স্কুলের মাঠটি। বরফের পাতলা আস্তরণ ফিকে হচ্ছে অল্প অল্প করে। ফল সিজনের বিদায় বেলার সুর প্রকৃতিতে।
যারা মুগ্ধ চোখে দেখল সেসব। হুট করে পাশ থেকে গাড়ির দরজা খুলে হাত বাড়ালো অফিসার। নেমে পড়ো বাটারফ্লাই। একান ওকান জুড়ে হাসি দেখে খেই হারালো যারা। নীলাভ চোখ বেহায়া চেয়ে থাকে ওই টোল পড়া গালের দিকে। কালো ইউনিফর্মে আটসাট শরীর কিঞ্চিত সতর্ক হলো ওই দৃষ্টিতে। মনে মনে নিজেকেই নিজে বকল অফিসার। হয়তো ওর মতো করে বাটারফ্লাইও একটু একটু প্রেমে পড়ছিল ওর। মাঝখানে এমন আহাম্মকের মতো একটা কথা বলে বসলো সে। কি দরকার ছিল কন্ট্রাক্ট ম্যারেজের কথা তোলার? তবু ভাগ্য ভালো এখনও না করে বসেনি যারা। তার মানে ইউ হ্যাভ স্টিল গট দ্য চান্স আয়ান, গো ফর ইট। তখনই ওদের দিকে এগিয়ে গেলেন এক ভদ্র মহিলা। আয়নকে পেছন থেকে ডাকতে ফিরে চাইল। হেসে হাত বাড়িয়ে দিল পরপর। গাঢ় হলো যারা। একটু পুরল বোধহয় বুকের ভিতর। পরপর নিজেকে বোঝালো, তুই জেলাস কেন হচ্ছিস? ওই হাসিটা কি তুই কিনে নিয়েছিস নাকি, যে অমন করে তোর বানর মশাই আর কারোর দিকে চেয়ে হাসতে পারবে না? প্রেমিকা সুলভ সত্তাটা হৈ হৈ করে উঠল মস্তিষ্ক জুড়ে। মানতে পারল না ওর ভাবনাগুলো। সেসবে পাত্তা না দিয়ে নেমে পড়ল মেয়েটা। অমনি ওর দিকে তাকালেন ভদ্রমহিলা, মধ্যবয়সী, যারার থেকে অনেকটা বড়। পরনে যারার মতোই জিন্স টপ আর ওভারকোট, তবে রংটা ভিন্ন। চড়া হেসে হাত বাড়িয়ে দিয়ে পশ্চিমা ভাষাতেই বলল, হ্যালো মিস, আমি লরেন্টিন, এই স্কুলের এক্সিকিউটিভ ডিরেক্টর। কিছুটা অপ্রস্তুত হাসল যারা। ছোট ছোট চুলগুলো কানের পিছনে গুজে আলগোছে হাত বাড়ালো সেও। অল্প ঝুঁকে আওড়ালো, হ্যালো ম্যাম, আমি যারা। নিউ ইয়র্ক মাস পথে ওকে থামিয়ে দিলেন লরেন। হেসে বললেন, আমি জানি সবটা, আর হ্যাঁ, আমার সাথে কিন্তু এত ফর্মালিটিস করতে হবে না। আয়ান আগেই বলেছে আপনার ব্যাপারে। আমার সাথে আসুন, আমি ভিতরটা ঘুরিয়ে দেখাই আপনাকে। থমকালো যারা। ভদ্র মহিলা ভিতরে যেতেই ঠোঁট কিঞ্চিত ফাঁক হলো ওর। অবিশ্বাস নিয়ে চাইল আয়নের দিকে। চোখের চাহনিতে স্পষ্ট বোঝালো, এটা কি হলো? পকেটে হাত গুজে দাঁড়িয়ে অফিসার বক্সি ইসমাইলে ইশারা করলো এগিয়ে যেতে। সে আছে ওর সঙ্গে, ওর পাশে। ভরসা পেল একটু যারা। দম নিয়ে হাঁটা শুরু করার আগে তবুও পাশে এসে দাঁড়ালো আয়ান। বলিষ্ঠ হাতের মুঠোয় নাজুক হাতটা নিয়ে বলল, আর ইউ রেডি ফর ইয়োর নিউ জার্নি মিস বাটারফ্লাই? যারা অল্প ঝুঁকে এলো অফিসারের দিকে। হার্টবিট বন্ধ করার চমৎকার এক হাসি দিল পরপর। আয়ন রুদ্ধশ্বাসে তাকিয়ে সেদিকে। পরপরই শুনল এক মোহনীয় কণ্ঠস্বর, ইয়েস আই ম্যাম, মিস্টার বানর মশাই। স্কুলটার ভিতর বেশ পরিপাটি, যেন কোনো গোছানো বাসা। কিচেন কাউন্টার থেকে শুরু করে বাচ্চাদের প্রয়োজনীয় সব আছে এখানে। ক্লাসরুমের সামনে টানানো ব্যানারে চোখ আটকালো যারার। সেখানে রঙিন অক্ষরে লেখা হ্যাপি ফল। মেয়েটার মুগ্ধের মতো দেখল সেসব। শখের বসে কতবার যে ভেবেছিল বড় হলে টিচার হবে, কিন্তু বড় হওয়ার সাথে সাথে গন্তব্য বদলালো, উদ্দেশ্য বদলালো। তখন মূলত লক্ষ্য বলতে ছিল বিদেশে পড়াশোনা করতে আসতে পারা, এইটুকুই। আয়ান ওর সেই লক্ষ্য যেন এগিয়ে দিল আরও এক ধাপ। বিমূর্ত ইচ্ছেগুলোর হাত ধরে চুরে আনলো। নিজের অজান্তেই ওর সুপ্ত বেরঙিন বাসনাগুলোকে রং দিল এই মানুষটা। মিসেস লরেন ফিরলেন ওদের দিকে। যারার দিকে তাকিয়ে বললেন, আপনার পছন্দ হয়েছে আমাদের স্কুলটা? মেয়েটা লজ্জা পেল খানিক, ঠোঁট টিপল কৃতজ্ঞতায়। ভীষণ। তাহলে কাল থেকে জয়েন করে ফেলুন। আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আমি ইমেল করে পাঠিয়ে দেব। ভদ্রমহিলা হাসি খুশি প্রকৃতির। কথাগুলো বলার সময় এক মুহূর্তের জন্য হাসি সরল না তার মুখ থেকে। একটু আগে নিজের বোকা বোকা ভাবনায় যে মেয়েটা ফুলছিল আক্রোশে, সেই মেয়েটাই নিজের ভাবনাগুলোর ওপর বিরক্ত হলো ভীষণ। কুণ্ঠায় ঝুঁকে গেল সেই হিংসে টুকুর পাহাড়। ভদ্রমহিলা ওদের নিজের অফিস রুমে নিয়ে এলেন। নিজের হাতে কফি বানিয়ে এগিয়ে দিলেন ওদের সামনে। কত শত কথা বললেন তারপর। তার মধ্যে সবচেয়ে বেশি ছিল আয়ানের দাদির কথা। কত ভালোবাসত সে এই স্কুলটাকে, এখানকার বাচ্চাদের। যারা শুনল সেসব মাঝে মধ্যে আর চোখে দেখে নিল পাশে বসা আয়ানকে। তখনই যেন ষষ্ঠ পুরুষের সৌন্দর্য ঠিকরে এসে পড়ল নেত্রপল্লবে। গালের টোলগুলো ঝড় তুলল বুকের ভিতর। শুকিয়ে মরুভূমি হলো গলবিল পানি। যারার প্রশ্নে থামলেন লরেন। পানির গ্লাসটা এগিয়ে ধরতে ঢকঢক করে সবটা শেষ করল ও। আয়ন উৎকণ্ঠিত,
কাঁধে হাত রাখতেই বুকের গতি বাড়ল যারার। পরের কথাগুলো শুনলই না ভালো করে। কি জিজ্ঞেস করলো লোকটা ওকে? ও ঠিক আছে কি না? একদম না, ঠিক নেই, কিছু ঠিক নেই। কিছু একটা নিশ্চয়ই ওলটপালট হয়ে গেছে। মিড টাউন 7th অ্যাভিনিউ, ফ্যাশন অ্যাভিনিউ নামেও অনেকের কাছে পরিচিত এই জায়গাটা। ঠিক সামনে টাইম স্কয়ার, মানুষের কোলাহলে ব্যস্ত রাস্তা, প্রজ্বলিত বিলবোর্ড, রঙিন বাতির আলোয় মোড়ানো চারপাশ, কানায় কানায় পূর্ণ দোকানগুলো, গুধূলির আকাশে লাল মেঘের ভেলা, এলোমেলো শীতল বাতাস। পরন্ত বিকেলের বিদায় সারণী নিয়ে ছুটছে তারা। সূর্য ডোবার প্রতীক্ষায় বাতাবরণ। 8টায় সন্ধ্যা হয় এখানে, তার মানে এখনও 1 ঘন্টা বাকি। শেহজাদের গাড়ি এসে থামলো একেবারে সময় মতো, না মিনিট আগে না পরে। দরজা খুলে লম্বা পা ফেলে বেরিয়ে এলো মানুষটা। কালো বুট বরফের চিহ্ন ফেলতেই দৃশ্যমান হলো বলিষ্ঠ গতর। সজাগ হলো নীলাভ অক্ষি যুগল। সতর্ক দৃষ্টি ফেলল আশেপাশে। সন্দেহজনক কিছু চোখে পড়ল না বটে, তবে হাতে থাকা ফোনে আর একটা মেসেজ এলো ঠিক সেই মুহূর্তে। দৃঢ় সোয়াল, সেদিকে তাকালো শেহজাদ। ইউ আর জাস্ট অন টাইম। সামনের 881 নং বিল্ডিংয়ে 13 তলা। নিজের মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে এসো প্রফেসর, আমি অপেক্ষায় আছি। মিড টাউন ম্যানহাটন। গাড়ির স্টিয়ারিং হুইল আয়নের হাতের মুঠোয়, আঙুলগুলো ছাড়া শুধু তালুটুকু আবৃত ট্যাকটিক্যাল গ্লাভস দ্বারা। হেম চোখের দৃষ্টি সতর্ক। মিসেস লরেনকে বিদায় জানিয়ে বের হতেই বিকেল গড়িয়েছে ওদের। এর মধ্যেই শহরের আকাশ জুড়ে ধূসর মেঘের আনাগোনা শুরু। বরফও পড়তে শুরু করেছে অল্প। এমন সময় সাবধান হয়ে গাড়ি চালানো জরুরি। তবে যারার হাবভাবে মনোযোগ হারাচ্ছে অফিসার। সে যে খেই হারিয়ে চেয়ে আছে ওর দিকে। নীলাভ অক্ষি যুগলের সবটুকু ধ্যান তার আয়নের ওপর। আর চোখে চেয়ে না দেখলেও বুঝতে পারল মানুষটা। গাঢ় হলো বলিষ্ঠ শরীর, শুকনো ঢোক গিলল পরপর। গলা শ্লেষাটুকু উড়িয়ে দিয়ে জিজ্ঞেস করল, আমরা তো প্রায় চলে এসেছি, তোমার কি কিছু কেনাকাটা করতে হবে? আফটার অল কাল তুমি নতুন জয়েন করেছ স্কুলে। ভালোবাসি আপনাকে। থমকালো আয়ান। আচমকা মাঝ রাস্তাতেই হার্ট ব্রেক কষতে হলো ওকে। চোখের দৃষ্টি প্রকট, যেন বিস্ময়ে ঠেলে বেরিয়ে আসতে চাইল তারা। পুরোপুরি হজম হলো না কথাটা। বিভ্রমে শুধালো ফের, কে কি? যারার চোখ মুখ নিরেট। সিট বেল্ট সহ ঝুঁকে এলো কাছাকাছি, কিন্তু আচমকায় অফিসারের ডিউটি বেল্ট হতে রিভলভারটা বের করে আনলো একটানে। ট্রিগারে আঙুল বাঁকিয়ে ব্যারেল ঠেকালো ইউনিফর্মে আবৃত পাঁজরের পাশে। পরপর সোজাসুজি ওই বিস্ফোরিত নেত্রদয়ে তাকিয়ে বলল, ভালোবাসি আপনাকে, বিয়ে করবেন আমায়? কি হচ্ছে বুঝতে সময় নিল না পুরুষের মস্তিষ্ক। নিম্নাষ্ট দাঁতের ফাঁকে ফেলে হাসল আয়ান। প্রহসনের সুরে চেয়ে দেখল ওর বাটারফ্লাইকে। মনে মনে আওড়ালো, দ্যাটস মাই গার্ল। আমি কিন্তু দুবার সুযোগ দেব না। প্রথমবার জিজ্ঞেস করব, আর উত্তর না পেলে দ্বিতীয়বার সোজা। বলিষ্ঠ এক হাত শূন্যে উঠালো অফিসার। রিভলভারের অগ্রভাগ চেপে ধরল চোখের পলকে, কিন্তু না সরিয়ে তুলে আনলো বুক বরাবর। মেয়েটাকে অবাক করে দিয়ে বলল, যদি তোমাকে উত্তর না দেওয়ার স্পর্ধা করি কখনো, জাস্ট শুট মি বাটারফ্লাই। দ্বিতীয়বার ভেব না তখন। থমথমে গাল দুটো গুধূলির সাথে পাল্লা দিয়ে রং মাখল সহসা। হাতটা অল্প বিস্তর কাঁপল যারার। রিভলভারের অগ্রভাগ আয়নের বুকের সাথে দাবিয়ে বলল, কোনো কন্ট্রাক্ট ম্যারেজ নয় কিন্তু, সত্যি সত্যি বিয়ে। ইয়েস ম্যাডাম, সত্যি সত্যি বিয়ে। উত্তর পেয়েই ট্রিগার থেকে আঙ্গুল সরালো মেয়েটা। স্পন্দনহীন আননে ভেসে উঠল জড়তা। রিভলভার ছেড়ে দিয়ে বিমূঢ় নেত্রের সামনে তাকালো। কি থেকে কি করছে ও নিজেও জানে না। অফিসার নিজের রিভলভারটা হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখল। ভাগ্যিস চেম্বারে কোনো গুলি ছিল না, নয়তো বিয়ে করার আগেই বিয়ের ফার্স্ট নাইটে জমের সাথে গিয়ে কাটাতে হতো ওকে। অপ্রস্তুতে হাসলো মানুষটা। যারার দিকে তাকিয়ে বলল, রিভলভার ঠেকিয়ে প্রপোজ করার বিষয়টা কিন্তু ইউনিক হলেও কাজে দেয়। ইস, মানুষজন জানে না বিধায় দিন দিন রিজেকশনের হার এত বাড়ছে। মেয়েটা হাসলো না, কুণ্ঠায় হাঁসফাঁস করলো ভিতর ভিতর। তস্ত্র ফিরল আয়নের দিকে। শুনুন, আমি আসলে ওভাবে। কথা পুরোটা শেষ করার আগেই অধর যুগল অনুভব করলো ঠোঁটের উষ্ণতা। ঘটনার আকস্মিকতায় বিস্ফোরিত ওই নীল গহ্বর। অফিসারের সম্পূর্ণ আয়ত্তে ও রোষ্টপুটে। তাকানোর ধরনে মাদকতা,
তীব্র আসক্তি। যারা অটল থাকার চেষ্টায় অক্ষম হলো, এবার নরম হলো প্রকট অক্ষি যুগল। প্রকম্পিত ঠোঁটদ্বয় থেকে নিজেই প্রশ্রয় দিতে চাইল অফিসারকে। আর ঠিক সেই মুহূর্তে তার স্বরে বেজে উঠল আয়নের ফোনটা। কানে শব্দ যেতেই সিটকে সরে আসলো ক্ষীণ গতর। ঠোঁট কামড়ে মাথা নিচু করল। ছোট ছোট চুলে ঢোক গিলে ইতস্তত আনন। অফিসার হাসল নিঃশব্দে, তবে পকেট থেকে ফোনটা বের করতে কপালে ভাঁজ পড়ল ওর। হাসান ভিলার ল্যান্ডলাইন নম্বর থেকে কল। কে করলো ওকে? বিলম্বহীন রিসিভ হলো কলটা। অপর পাশে ক্ষীণ মেলি স্বর। আপনি মিস্টার আয়ান? আমি আরশি বলছি। এক্ষুনি একটু দেখা করা যাবে? আমার হাতে খুব বেশি সময় নেই। ভিলার সামনে থেকে আয়নের গাড়িতে উঠল মেয়েটা, বসল পিছনের সিট। যারাকে দেখে প্রথমটায় অবাক হলেও জিজ্ঞেস করল না কিছু। আপাতত শেহজাদের বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ। যারা আহত চোখে তাকিয়ে ওর দিকে। এত কিছু হয়ে গেল অথচ আমি জানি না কিছু। বিমর্ষ আনল আরশির কণ্ঠে মলিন। রাগ করিস না, আসলে ফোনটাই তো নেই হাতে। তার ওপর সবগুলো ঘটনা এত তাড়াতাড়ি ঘটল যে জানানোর মতো সুযোগও। আচ্ছা আচ্ছা, ওসব পরে বলা যাবে। এখন আমরা কি করব? প্রফেসরকে কিভাবে বাঁচাবো এই মাস্ক ম্যানের হাত থেকে? আরশি থামল, বুঝলো এতক্ষণে যা বলার আয়ন হয়তো সবটাই বলেছে যারাকে। অফিসার গাড়ি স্টার্ট দিল সহসা। থমথমে আনন। বন্ধুর চিন্তায় শুকিয়েছে কণ্ঠনালী, তবুও গম্ভীর স্বরে আওড়ালো, আপাতত তুমি ভাবিকে নিয়ে বাসায় চলে যাও। আমি টিম নিয়ে যাচ্ছি 7th এভিনিউতে। একা সবটা হ্যান্ডেল করবে বললেই হলো নাকি? ও জানে ওই লোকটা কতটা সাংঘাতিক। তস্ত্র দুপাশে মাথা নাড়ল আরশি। ও তো প্রস্তুতি নিয়ে এসেছে। ব্যাকপ্যাকে দড়ি, কাঁচি, ওভারকোটের পকেটে পেপার স্প্রে, সাথে পিঠে হারনেস পরানো স্নোবল। বলে উঠল, আমরাও যাব আপনার সাথে। থতমত খেলো আয়ান। ঘুরে না তাকিয়ে শুধালো, আমরা মানে? আমি আর স্নোবল। যারা সমস্যারে মাথা নাড়ল, তাগাদা দিয়ে আওড়ালো, আমিও কিন্তু যাব তোমাদের সাথে। হতাশ শ্বাস ফেলল অফিসার। তবে নাসর বান্দা এরা সবাই মাথা খারাপ করে দিল ওর। যাবে যখন বলেছে তখন যাবেই। গাড়ি ইউটার্ন নিয়ে স্থূল স্বরে বলল, ফাইন, যদি যেতে চাও তাহলে আমার কথাও শুনতে হবে তোমাদের। আর ভাবি? নড়েচড়ে বসল আরশি। তোমাকে যেতে দিতে রাজি হয়েছি শুনলে তোমার বর আমার রফা দফা বানাবে তাতে কোনো সন্দেহ নেই। তবু দিচ্ছি কারণ। থামল অফিসার, শ্বাস ফেলল অনিশ্চয়তার। আই হ্যাভ এ প্ল্যান। মিডটাউন 7th এভিনিউ। কাঁচ ও ধাতব কাঠামোয় আবৃত একটি আকাশচুম্বী ভবনের সামনে এসে দাঁড়ালো শেহজাদ। তার তীক্ষ্ণ দৃষ্টিতে সম্মুখে নীলাপ স্ফটিক শুনশান বিল্ডিংয়ের বেসমেন্টে ঢোকার মুখ। তবুও দৃঢ় কদমে ভিতরে ঢুকল প্রফেসর। শূন্য গ্যারেজ এবং মেকানিক্যাল ইউটিলিটির একটি নিস্তব্ধ রুম ছাড়া চোখে পড়ল না কিছুই, যেন জনমানসহীন গোটা টাওয়ারটা। অথচ কপালের চিন্তার ভাঁজের বদলে অধর বাঁকল শেহজাদের। থমথমে গড়নে উপহাসের স্বর। থেমে থেমে আওড়ালো, হোয়াট এ প্যাথেটিক লুজার। হিডেন ক্যামেরায় ওর গতিবিধি নখদর্পণে ছিল একজনের, আদির। কথাটা শোনা মাত্রই মুষ্টিবদ্ধ হাতটা সজোরে ফেলল ল্যাপটপের পাশে। পিবব কণ্ঠে আওড়ালো, প্রফেসর, ইউ হ্যাভ নো আইডিয়া হোয়াট দিস প্যাথেটিক লুজার ক্যান ডু ইউ অ্যান্ড ইয়োর ফ্যামিলি। আনত মুখে দাঁড়ানো লোকগুলো কাঁপল ত্রাসে। গতরগুলো ততস্থ পরবর্তী আদেশের অপেক্ষায়। হুঙ্কার আসলো তখনই, লবিতে এসে লিফটে ওঠা মাত্রই, বের হওয়ার সমস্ত রাস্তা বন্ধ করবি তোরা। আজকের সন্ধ্যায় যে কোনো একজন বাঁচবে, হয় আমি নয়তো শেহজাদ। ঠিক সেই সময় কেউ একজন পাশ হতে বলে উঠল, বস, পেছন পেছন তো একটা মেয়েও এসেছে। দুহাত একত্র করে থুতনির নিচে আনলো আদি। ঠোঁটের বাঁকে ফুটল সূক্ষ্ম হাসি। মাস্কের আড়ালে ভ্রু নাচিয়ে বলল, দেয়ার কামস মাই ফিউচার ওয়াইফ। 13 তলার পুরোটা জুড়ে রুপটপ, লিফটের যন্ত্রঘর আর ভেন্টিলেশন সিস্টেম ছাড়া তেমন কিছু নেই সেখানে। প্রফেসরের প্রতিটি কদম সতর্ক, চৌকস দৃষ্টি বহাল তবিয়তে রাজত্ব করল মানুষবিহীন ছাদের আনাচে কানাচে। ছাদের ঠান্ডা বাতাসে এলোমেলো উড়ল ওর ঘন চুল। ওয়েলকাম প্রফেসর। পেছন থেকে আসা যান্ত্রিক শব্দে ঘুরে দাঁড়ালো শেহজাদ।
ভুরু বেঁকে এলো অমনি। দ্য মাস্কম্যান, কালো টি শার্ট আর জিন্স পরিহিত একটা লোক, স্কেলিটন টেটু করা বাইসেপে, আর সেই স্কেলিটন মাস্কের আড়ালে লুকানো তার আসল মুখ। যান্ত্রিক কণ্ঠটা শুধালো ইংরেজিতে, আরশি কোথায় প্রফেসর? আই গেস আমি তো তাকে ইনভাইট করেছিলাম তোমার সাথে। সাথে আর বলা হলো না আদির, তার আগেই শেহজাদের এলো পাথারি ঘষিতে উড়ে গিয়ে পড়ল পিছনটায়। প্রফেসর এগিয়ে এসে থাবা বসালো বুকে, টেনে তুলে ফের ছুঁড়ে মারল ফ্লোরে। মাথার পিছন গিয়ে লাগলো পাইপের সাথে। ব্যথায় অবচেতন অবস্থা, তবু হাসল আদি। ঘন ঘন শ্বাস ফেলল শেহজাদ। মুষ্টিবদ্ধ আঙ্গুলের গাঁট ফ্যাকাশে হলো রক্তস্বরে। ক্ষিপ্ত গতিতে এগিয়ে আসলো ফের, মাথার চুল টেনে তুলল আদিকে। ধারালো চোয়াল মটমট শব্দ তুলল সহসা। হিসিয়ে বলল, আমার ওয়াইফ এখানে আসবে এটা তুই ভাবলি কি করে? ইজ দ্যাট সো? তৎক্ষণাৎ হাত দিয়ে কাউকে ইশারা করলো আদি। পিছনে ফিরল প্রফেসর। কাকে ইশারা করেছে বুঝে ওঠার আগেই চক্ষু প্রকট ওর। অবিশ্বাসের তোপে রুদ্র গলবিল। সংখ্যায় শুকিয়ে এলো বুকের ভিতর। অস্পষ্ট আওড়ালো, আরশি। মেয়েটার চোখ বাঁধা কালো কাপড় দিয়ে ছাদে ওঠার সিঁড়ির গেট থেকে ওকে ঠেলে নিয়ে আসলো দুজন লোক। মুখে স্কেলিটন মাস্ক, বিনম্র তাদের অবয়ব। আরশির ঠোঁটের ওপর স্কেচ টেপ, হাত দুটো বেঁধে রাখা হয়েছে পিছনে মুড়িয়ে। মোটা রশির দাগ পড়ে গেছে হয়তো সেখানে। কতক্ষণ ওরা আটকে রেখেছে ওকে? কি করে হলো এসব? ঝাপসা কণ্ঠস্বর শেহজাদের। অসহায় হলো ক্রুব্ধ চোখ দুটো। সেই সুযোগ উঠে দাঁড়ালো আদি। আরশির দিকে এগিয়ে যেতে যেতে বলল, ওয়েলকাম প্রফেসর। তুমি না বললে তোমার ওয়াইফ আসবে না এখানে? কিন্তু দেখো, পাখি নিজে থেকে এসে ধরা দিয়েছে আমার খাঁচায়। প্রফেসরের গলার রগগুলো দপদপ করলো রোশানলে। বিমর্ম পা জোড়া এগিয়ে আসতে নিলেই চাপাতি বের করলো আদি। আরশির গলার নিচে ইস্পাতের ধারালো অংশটা লাগিয়ে বলল, একদম না। তুমি যে কয় পা এগোবে সে কয়বার আমার চাপাতি চলবে তোমার আরশির গলায়। থমকালো শেহজাদ। ততক্ষণে ওকেও ঘিরে ধরেছে আদির লোকজন। হুট করে পিছন থেকে হকি স্টিকের আঘাতও বসালো কেউ একজন। এসে লাগলো পিঠ বরাবর। কংক্রিটের ফ্লোরে মুখ থুবড়ে পড়ল মানুষটা। তখনই চোখ থেকে কাপড়ের বাঁধনটা খুলে দেওয়া হলো আরশির। দৃষ্টির সামনে অন্ধকার থেকে পরিষ্কার হতে দেখল শেহজাদকে। উবু হয়ে পড়ে ওর সম্মুখে। মুহূর্তে রক্তশূন্য হলো মুখখানা। ছটফট করলো ছুটে যেতে, কিন্তু পারল না। পাশে দাঁড়িয়ে আদি হেসে উঠল উৎকট শব্দে। প্রফেসর ঠিক যেভাবে ওর চুলগুলো টেনে ধরেছিল ঠিক সেইভাবে হাতটা উঠে এলো আরশির চুলগুলো টেনে ধরতে। কিন্তু ছুতে পারার আগেই উঠে দাঁড়ালো শেহজাদ। ঠোঁট কেটে গেছে, রক্ত ঝরছে অনবরত সেখান থেকে। তবুও পরিশ্রান্ত চোখে চেয়ে থেমে থেমে আওড়ালো, ডু নট টাচ মাই ওয়াইফ, দেন বেগ ফর ইট। হাঁটু গেড়ে বসে ভিক্ষে চাও তোমার আরশিকে। কামন, ইউ ক্যান ডু ইট প্রফেসর। দাঁতে দাঁত পিষল শেহজাদ। তার কঠোর অবয়ব, অটল সত্তা নত হলো আদির সামনে। হাঁটু ভেঙে বসতেই অলস পায়ে এগিয়ে এলো লোকটা। দ্রুত হাসল প্রফেসরকে দেখে। পরপর সরিয়ে ফেলল নিজের স্কেলিটন মাস্ক। দাঁতের সাথে লাগানো ভয়েস মডিউলেটরটা টেনে খুলে নিজের আসল কণ্ঠে বলে উঠল, দ্যাটস লাইক মাই ব্রাদার ইন ল। তোমার খেলা শেষ প্রফেসর। একবার শেষবারের মতো নিজের আদরের ওয়াইফকে দেখে নাও। বিক্ষুব্ধ শেহজাদ। চোয়ালের শিরাগুলোতে স্পষ্ট ক্রোধ, নীলাম্বরে আক্রোশের কালো ছায়া। সাজের ফিকে লাল আলোয় অঙ্গারের ন্যায় জলজল করছে তার চোখ জোড়া। হুট করে পিছনে এসে দাঁড়ালো আদির লোকগুলো। কাঁধ চেপে ধরে হাত জোড়া বেঁধে দিল প্রফেসরের। প্রহসনের সুর আদির গলায়। বলে উঠল, আচ্ছা, শুনেছি মরে যাওয়ার পর মানুষের কৌতূহল হয় মৃত ব্যক্তির মৃত্যুর কারণ জানার জন্য। তুমি মরে গেলে তোমার বউরে নিশ্চয়ই এমন কৌতূহল হবে। শেহজাদ নিশ্চুপ। আদি নিজে থেকে আওড়ালো ফের, না হলেও আমার তো একটা দায়িত্ব আছে তোমার বউকে সবটা জানানোর। বিদ্রুপ আদির কণ্ঠ তালু। চাপাতি ফেলে ট্যাটু করা হাতটা হাঁটুর উপর রাখল। ঝুঁকে এলো শেহজাদের সামনে। মনে আছে তোমার বিয়েতে আমার প্রথমবার বাংলাদেশে যাওয়া? সেবার আরশিকে দেখে এত ভালো লাগলো না। মনে মনে ভেবেছিলাম, ইস, এই মেয়েটা তোমার বউ না হয় যদি আমার বউ হতো। কথাগুলো বলেই ঘাড় বাঁকালো আরশির দিকে।
মেয়েটার ফ্যাকাশে মুখে স্পষ্ট ত্রাস, ভয়ার্ত চোখ। মাস্কের পিছনের মানুষটাকে এতক্ষণ দেখে ঘৃণায় গুলিয়ে উঠল ভিতরটা। তাতে অবশ্য কিছু এলো না গেল না আদির। ওর মতো মানুষের অনুভূতি শূন্যের কোঠায়। মস্তিষ্ক শুধু জানে কি করে কেড়ে নিতে হয়। পরপর বলল, সুযোগও পেয়েছিলাম একটা। বিয়ে হওয়ার সাথে সাথে যখন তুমি চলে এলে দেশে, তখন 3-3টা বছর অপেক্ষা করেছি সময় মতো বাবাকে রাজি করাবো বলে। আরশিকে আমার চাই। কিন্তু শেষমেশ কি হলো? আমার সব প্ল্যান, সব আশা ভরসা জল ঢেলে তোমার বাবা মা তোমার কাছে আবার আরশিকে ফেরত নিয়ে এলো। তখন আমি কি করলাম? স্টকিং। আরশিকে নজরবন্দি করলাম ওর অজান্তেই। গ্র্যান্ড ক্যানিয়নে আমি কিডন্যাপ করেছিলাম ওকে। ভেবেছিলাম এই বুঝি হাতের নাগালে চলে এসেছে পুরো গেমটা, কিন্তু না। তখনও তুমি বাঁচিয়ে নিলে ওকে। তারপর মিস্টার উইলিয়ামকে অ্যাটাক, তার রক্তে ভেজানো মাস্ক, তোমাদের বাসায় পাঠানো। হ্যাঁ, সবটা আমি করেছি। আর ফোনে তোমাকে রুষার সাথে বলে এখানে এনে দাবার শেষ চালটাও আমি ছেলেছি। কেন জানো? চিরতরে আমার পথের কাঁটা উপড়ে ফেলবো বলে। কে কাকে উপড়ে ফেলবে সেটা সময় বলবে আদি। ভয়ডরহীন অক্ষি যুগলে অপার্থিব শীতলতা প্রফেসরের কথার ভাঁজে স্পষ্ট ইঙ্গিত ভবিষ্যতের। আরশিকে ব্যাধের দৃষ্টিতে গ্রাস করা চোখ দুটো ততক্ষণে ফের ফিরে চাইল শেহজাদের দিকে। ফের ধীর পায়ে এগিয়ে আসলো ওর কাছে, এসে দাঁড়ালো পিছনে। ঠোঁটের বাঁকে পৈশাচিক হাসি ফুটিয়ে শুধালো, তাই নাকি? তা কি দিয়ে উপড়ে ফেলবে তুমি আমাকে? হাত দিয়ে? আশেপাশে দাঁড়ানো লোকগুলো হেসে উঠল সশব্দে। চোখ খিঁচে বন্ধ করলো আরশি, মাথা নোয়ালো পরাস্ত ভঙ্গিতে। বিড়বিড় করে আওড়ালো, যারা, আয়ান ভাই, তোমরা আসছো না কেন এখনো? আর আচমকায় এক ধাতব শব্দ। তস্ত্র চোখ খুলল মেয়েটা। না। কম্পিত কণ্ঠস্বর ওর। উদ্ভ্রান্তের মতো মাথা নাড়ল দুপাশে। প্রকট অক্ষিযুগল আবিষ্কার করল শেহজাদের নিষ্প্রভ চাহনি। ব্লেজারের কাঁধের কাজটা জবজবে, সেখান থেকে ফোঁটা ফোঁটা রক্ত ঝরছে কংক্রিটের মেঝেতে। আদির হাতে চাপাতি, পাশবিক ফুর্তি তার চেহারায়। হাতে ধরে রাখা ইস্পাতের শানিত অংশ দিয়ে শুয়ে পড়ছে লোহিত তরল। কি হলো? মারবে না আমাকে? মারো। নাকি হাত নাড়াতে পারছো না এখন? শেহজাদ অনর। যন্ত্রণার লেশটুকু টানল না ওই মজবুত ব্যক্তিত্বে। তাতেই যেন চটে গেল আদি। সামনাসামনি এসে দুম করে ঘুষি বসালো মানুষটার গালে। মুখ বেঁকে ছিটকে পড়ল রক্ত। তবু একটা কথাও বেরোলো না প্রফেসরের। ব্যথায় হাত ঝাড়ল আদি। ঘন ঘন শ্বাস ফেলল আক্রোশে। পরপর বলল, এই জখম কাঁধে নিয়ে আমিও দেখি আর কতক্ষণ টিকে থাকতে পারো তুমি। ধীরে ধীরে ফিরে চাইল প্রফেসর। অবসন্ন চেহারা, চোখ দুটো মিশে যেতে চাইছে একে অপরের সাথে। তবু অস্পটে আওড়ালো, তোর মতো নর্দমার কিট আমি জুতোর তলায় ফেলে পিষে মারি। সেখানে হাত নষ্ট করা তো মূর্খতা। বাঁকা হাসলো আদি। আচানক ঘুরে এগিয়ে এলো আরশির কাছে। পাশে এসে দাঁড়িয়ে দ্রুত গলায় বলল, তোমার আরশির শেষ নিঃশ্বাসটাও কিন্তু ওই নর্দমার কিটেরই হাতে। থামল লোকটা। নিষ্ঠুর চোখগুলো দিয়ে লোভাতুর দৃষ্টি ফেলল আরশির গলার দিকে। হাতের চাপাতিটা সেদিকে এগিয়ে আনলো সহসা। হিসিয়ে বলে উঠল, ইফ আই কান্ট বি ইউ, অল কিল হার অ্যান্ড দ্যাট অল কিল মাই সেলফ টু। আতঙ্কিত চোখগুলো মুহূর্তে স্থির হলো মেয়েটার। স্থির হলো বিধ্বস্ত শেহজাদের ওপর। যেন মৃত্যুকে বুকে আগলে নেওয়ার আগে শেষবারের মতো ওরা দেখে নিতে চাইল মানুষটাকে। তীর করে কাঁপল অধর জোড়া। বলা হবে না জেনেও অন্তঃকরণ জুড়ে তোলপাড় হলো ঝড়ের বেগে। ঘুটঘুটে অন্ধকার চোখে নামার আগে জানাতে চাইল, আপনার দেয়ার চেনটা কিন্তু খুলিনি আমি। কিন্তু হলো না। আক্ষেপটুকু নোনা পানি হয়ে ঝাপসা করল নেত্রপল্লব। ভালোবাসি নামক এক ছোট্ট শব্দ না বলতে পারার কষ্ট ভীষণ পোড়ালো ওকে। এক বুক অনুতাপ নিয়ে নিমিলিত হলো অক্ষিযুগল। অন্তিম প্রহর যেন ইস্পাতের ধারালো অংশের মতো অপেক্ষা করল গলার কাছটায়। আকস্মিক কণ্ঠস্থি অনুভব করল টুপটাপ তরলের পতন। চোখ মেলে চাইতে আটকে উঠল আরশি। চাপাতির ধারালো অংশ চেপে ধরে রেখেছে একটা শক্ত হাত। লম্বা গড়ন, বিমূঢ় নেত্রদয় চিনতে সময় নিল না শেহজাদকে। তার বলিষ্ঠ হাতের মুঠোয় ধাতব অংশ। করতালু কেটে রক্ত চুইয়ে পড়েছে মেয়েটার গলার ওপর। আই ওয়ান্ট ইউ আদি, ডু নট টাচ মাই ওয়াইফ। প্রফেসরের গলার স্বর ধীর। চোখ জোড়া ভয়াবহ রকমের ঠান্ডা, যেন খুন চেপেছে তাতে।
কবজিতে লাল দাগ, যে দড়ি দিয়ে বাঁধা ছিল হাত দুটো, সেটা ছিন্নভিন্ন হয়ে পড়ে আছে ফ্লোরে। আদি হতবাক, যেন বিশ্বাস করতে পারল না শেহজাদ সত্যি সত্যি উঠে এসেছে। আশেপাশে দাঁড়ানো লোকগুলোর মধ্যে দিয়ে একজন এগিয়ে এলো প্রফেসরকে আটকাতে। সেটাই যেন কাল হয়ে দাঁড়ালো তার জন্য। এক হাত দিয়ে চাপাতি ধরে রাখলো, অন্য হাত চালালো হিংস্র গতিতে। কোনো এর এক ধাক্কায় তেড়ে আসা লোকটা উড়ে গিয়ে পড়ল দূরে। মুহূর্তে চাপা আতঙ্ক ছড়িয়ে পড়ল 13 তলার রুপটপে। সাহস করে আরেকজন এগিয়ে এলো পরপর, তবে খালি হাতে নয়, হকি স্টিক সমেত। তবে কাছে এসেও সুবিধা করতে পারল না বিশেষ। চাপাতি ধরে রাখা হাতের ওপর আঘাত করলেও টলাতে পারল না শেহজাদকে। কাঠের স্টিক মাছ বরাবর ভেঙে গেলেও মানুষটার অভিব্যক্তি শূন্য আননে ব্যথার তীব্রতা অনুপস্থিত। ঘাবড়ে গেল লোকগুলো। পেছনে এক এক করে সহসা কাঁধের জখম নিয়ে চাপাতি সহ আদিকে ধাক্কা দিল প্রফেসর। কংক্রিটের মেঝেতে পিঠ ঠেকল আদির। ব্যাধের ন্যায় ওর দিকে এক পা করে এগিয়ে আসতে নিলে পিছনে সরল আদি। মুহূর্তে ওর গলার ওপর গেড়ে বসল শেহজাদের ব্ল্যাক অক্সফোর্ড। মুখে জমা হওয়া রক্তটুকু উচ্ছিষ্টের মতো থুতু দিয়ে পাশে ফেলল প্রফেসর। পরপর হাতের উল্টো পিঠ দিয়ে ঠোঁট মুছে নিল আলগোছে। পিছনে লাল আভা ছড়িয়ে ডুবতে থাকা সূর্যটা ছায়া ফেলল মানুষটার ওই নীল চোখে। ঠোঁট বাঁকালো আদি, কম্পিত কণ্ঠস্বর তবুও যেন মিছে তেজ দেখালো সত্তাটা। সতর্ক করতে বলে উঠল, ইউ ক্যান্ট কল মি প্রফেসর। ভুলে যেও না মেহমেদ হাসানের বিজনেসম্যানের 50% শেয়ার হোল্ডার কিন্তু আমার বাবা। জাস্ট ইমাজিন, যখন সে শুনবে তার ছেলের মৃত্যুর পিছনে তুমি দায়ী। নিঃশব্দে হাসল শেহজাদ। প্যাথেটিক, ঢোক গিলল আদি। সন্ত্রস্ত আওড়ালো, প্লিজ মেরো না আমায়। ঠিক সেই সময় গলার ওপর বুটের চাপ বাড়ল আদির। কথার মাঝপথেই দম আটকে এলো ওর। শুনল শেহজাদের স্থূল আওয়াজ, ভুল, তোর তো আরও মৃত্যুকে ভিক্ষে চাওয়া উচিত এখন আমার কাছে। চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেল আদির। শেহজাদের হাতে না মরলেও শ্বাসরোধ হয়ে মারা যাবে ও নির্ঘাত। হঠাৎই পুলিশের ড্রোন ঘিরে ফেলল বহুতল বিল্ডিংটা। আদির পুরো গ্যাংকে আত্মসমর্পণের জন্য তাগাদা দেয়া হলো স্পিকারে। হুলস্থুল বাঁধল আদির লোকগুলোর মধ্যে। যারা আস্ত ছিল তারা যেভাবে পারল ছুটল সিঁড়ির দিকে। কিন্তু ততক্ষণে রুপটপে উঠে এসেছে আয়ন ও তার টিম। এনওয়াইপিডি লোগো লাগানো কালো জ্যাকেটধারী পুলিশগুলো যেন এক একটা দাবানল। মুহূর্তেই ধরে ফেলল সব কয়টাকে। কেবল বাকি রইল শেহজাদের জুতোর তলায় পড়ে থাকা আদি। প্রফেসরের নির্মম চাহনিতে গুঙ্গিয়ে উঠল একটু, পরপর নিস্তেজ হয়ে গেল শরীরটা। তুই বলেছিলি না একটু আগে, মরার পর মানুষ মৃত ব্যক্তির মৃত্যুর কারণ খোঁজে? তোর মৃত্যুর কারণ খোঁজা হলে মানুষ কিভাবে জানিস? তুই আমার ওয়াইফের দিকে চোখ তুলে তাকানোর স্পর্ধা করেছিলি। থামল শেহজাদ, পরপর ধীর স্বরে বলে উঠল, আদি, ইয়োর গেম ইজ ওভার।